তিলোত্তমা 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 কালকে মুখ্যমন্ত্রী সাথে বৈঠকটা হলো না। কেন বৈঠক হলো না? কারণ মুখ্যমন্ত্রী লাইভ স্ট্রিম করতে রাজি হলো না। সেখানে নবান্নতে ডাক্তাররা গেছিল। মুখ্যমন্ত্রী বলল তিলোত্তমার বিচার আমিও চাইছি। আপনাদের বিচার চাইতে গিয়ে আমার চেহারা দিয়ে নজর পড়েছে, মানে মুখ্যমন্ত্রীর চেহারা দিয়ে নজর পড়েছে। তো সেখানে একটা কথা হচ্ছে, এরা সবাই ডাক্তার, এরা কেউ পলিটিশিয়ান না, বরং উল্টো। কোনো পলিটিশিয়ানরা গেলে পরে ওরা বলছে গো ব্যাক গো ব্যাক গো ব্যাক। ওরা কোনো রাজনীতির কালার আনতে চাইছে না। টিপিক্যাল মেডিকেল স্টুডেন্ট হিসেবে ওরা এখানে বিচার চাইছিল। সেখানে মুখ্যমন্ত্রী কি বলল যে আমি এদের কথা ভেবে যেই 4-5 জনের নাম ওরা রেখেছে লিস্টে, বিনীত গোয়েল, অভিষেক গুপ্ত, তারপরে কৌস্তব নায়েক, এদেরকে মিটিংয়ে আনিনি, কারণ আনলে পরে এরা কষ্ট পাবে। তা সত্ত্বেও ওরা লাইভ স্ট্রিমিং করতে চাইছে। আমি প্রয়োজন হলে ভিডিও শেয়ার করে দেব, কিন্তু লাইভ স্ট্রিমিং করতে দেব না। সে ডাক্তারদের কথা হচ্ছে জনগণ, লক্ষ লক্ষ জনগণ জানতে চাইবে ভেতরে কি হচ্ছে না হচ্ছে। সেখানে লাইভ স্ট্রিমিংটা ক্লিয়ার কথা বলে দেওয়া হবে। মুখ্যমন্ত্রী দেখালো উনি 2 ঘন্টা বসে আছেন এবং ঘড়ি দেখালেন, কিন্তু তারপরও ডাক্তাররা আসলো না এবং ওনার সাথে কথা বলতে রাজি হলো না। সত্যি কি মুখ্যমন্ত্রী চেয়েছিলেন যে এই ডাক্তাররা আসুক, ওনার সাথে মিটিং করুক? না, উনি চাননি। উনি সুপ্রিম কোর্টে প্রডিউস করার জন্য একটা ডকুমেন্ট যে আমি ওয়েট করেছিলাম কিন্তু জুনিয়র ডাক্তাররা আসেনি। যথেষ্ট নরম হয়ে গেল কথা বলে, ছোট ভাই ছোট বোনরা কাছে আমি ক্ষমা চাইছি, অনেক কিছু বলেছে। সঙ্গে একটুখানি গরম হয়ে আজমা নামটাও বলে দিয়েছে যে কিভাবে আজমা দিয়ে আন্দোলন ইচ্ছা করলে বন্ধ করা যায়, হ্যান করা যায়, ত্যান করা যায়, সবকিছু বললো। অথচ এই মুখ্যমন্ত্রী বলে যে আমার জন্মটাই হয়েছে আন্দোলনের মধ্যে, লড়াই 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 করে আমি বেঁচে আছি। সেখানে নিজে একজন লড়াকু হয়ে এই ডাক্তারদের লড়াই কেন বন্ধ করতে চেয়েছেন? তারপরে ডাক্তাররা ওইখানেই পুচকে বসেছিল। বসে থাকলে কি হবে? ওদেরকে কে পাত্তা দেবে? ওরা 30 জন লোক গেছিল নবান্ন, চলো নবান্ন দখল করি। সেদিন ওরা জল কামান থেকে শুরু করে ব্যারিকেড থেকে সবকিছু নিয়ে রেডি ছিল। কালকে দরকার পড়েনি। ওরা জানে এই ডাক্তাররা অনেকটা ঘাটটা অনেকটা ওদের হাতের মুঠে চলে এসছে। ওরা কি বলছে? হ্যাঁ, ঠিকই বলছি। ওরা মিলতে চলে আসলো। এই কয়েকজন 5 জন লোকের পদত্যাগ চাইলো, সরানো চাইলে। আসল কোথায় কোথায় মুখ্যমন্ত্রী পদ ওরা চাইবে কেন? ওরা তো ডাক্তার, প্রফেশনাল লোক। ওরা তিলোত্তমা চাইতে গেছে এবং তার সাথে সুস্থ পরিবেশ, মানুষের সুস্থতার সাথে সামাজিক সুস্থ পরিবেশ। একটা সুস্থ মানুষ হসপিটাল থেকে বেরিয়ে এসে যেটা সুস্থ পরিবেশ না পায়, সে আবার অসুস্থ হয়ে যাবে। এটা কি মুখ্যমন্ত্রী বুঝতে পারছে না? তবে খুশির খবর এটাই যে সিনিয়র ডাক্তাররাও বলেছে জুনিয়র ডাক্তারদের সাথে যদি ঠিক মতো ব্যবহার না হয়, ওদের যদি কোনো রকম ওদের গায়ে হাত বা ওদেরকে চাকরিতে বরখাস্ত এমন কিছু যদি করা হয়, তাহলে সিনিয়র ডাক্তাররা এবার আন্দোলনে সামিল হতে বাধ্য হবেন। মুখ্যমন্ত্রী বলেছে যে আমরাও জনগণের কাছে দায়বদ্ধ, যে সাধারণ জনগণ যদি পরিষেবা না পায়, তাহলে জনগণ যদি তখন আমাদের দিকে আঙুল তোলে, আমাদের উত্তর দিতে হবে। আর সেই উত্তর দেওয়ার জন্য কিছু কাজ আমাদের করতে লাগবে। সাধারণ জনগণের পরিষেবা দেওয়ার দায়িত্ব মেইনলি সিনিয়র ডাক্তারদের। জুনিয়র ডাক্তাররা ম্যাক্সিমামরা এখানে স্টুডেন্ট। আচ্ছা, তাহলে যদি এতটাই পরিষেবার জন্য, ইমার্জেন্সির জন্য এই ডাক্তারদের দরকার, তাহলে ডাক্তাররা লোককে, মানুষদেরকে সুস্থ করবে, প্যাশেন্টদেরকে সুস্থ করবে। ডাক্তারদের সুস্থ থাকার কি কোনো অধিকার নেই? নাকি ডাক্তাররা পেশেন্টকে মৃত্যুর মুখ থেকে তুলে আনবে আর নিজেরাই মৃত্যুর মুখে চলে যাবে? এটাই তো মনে হচ্ছে। ডাক্তারদের সুস্থতা দরকার নেই। পরীক্ষাতে না পড়াশোনা করে পাশ করে দেওয়া হচ্ছে, ইন্টারনাল মার্কস বাড়িয়ে অনার্স দেওয়া হচ্ছে। অনার্স মানে হচ্ছে 70% এবং মার্কস। খালি খাতা জমা দিচ্ছে, সেখানেও মার্কস দেওয়া হচ্ছে, তার বিনিময়ে টাকা নেওয়া হচ্ছে। তাহলে এই ডাক্তাররা যারা বিনা পড়াশোনা করে, বিনা ক্লাস করে, বিনা অ্যাটেন্ডেন্সে পার্সেন্টেজ ফুল রেখে যারা ডাক্তার হয়ে বেরিয়ে আসছে বা বেরিয়ে আসবে, তারা কি ধরনের পরিষেবা দেবে বা তারা কি ধরনের সুস্থ পরিবেশ গড়ে তুলবে? ডাক্তার রুগী না দেখার থেকে বেশি পার্টির কাজ করছে। আরেকজন ডাক্তারের নাম বেরিয়ে এসেছে, সুশান্ত রায়, প্রসূন চ্যাটার্জি, অভিক দে, বীরবাক্য বিশ্বের সাথে আরেকজন একটা নাম এসেছে, তার নাম হচ্ছে সুদীপ্ত রায়। উনি একজন MLA। সেদিন সন্দীপ ঘোষ সুদীপ্ত রায়ের সাথেও অনেকক্ষণ কথা বলেছিলেন এবং একবার না 2 থেকে 3 বার। সুদীপ্ত রায়কে কোনো MP ফোন করা হয়েছিল
এবং সেই ফোনটা পাওয়ার পরে উনিও ছিলেন আরজি করে ব্যস্ত। সেদিন সেই জায়গাতে এই যত লোক গেছিল এই মৃতদেহের সাথে, যত শ্মশানের দাহ, সব টাকাটাই তো দিয়েছেন এরা প্রশাসনের লোকরা, দিতে দেয়নি মা বাবাকে, দিতে দেয়নি অন্য কাউকে। কি এমন কাজ ছিল যে সন্দীপ ঘোষ এতজন লোককে ফোন করে করে খবর দিচ্ছিল? সুদীপ্ত রায়ও কিন্তু অনেক লোককেই খবর দিয়েছে। দিলে বলবে হ্যাঁ আমি দিয়েছি, কারণ আমার ফ্র্যাটার্নিটির লোক, আমি খবর দিয়েছি, খবর দেওয়াটা আমার কর্তব্যের মধ্যে পড়ে, তাই খবর দিয়েছি। সুদীপ্ত রায় কথাটা বলতেই পারে, সেই কথাটা বলতে, কিন্তু ঘটনাটা আরজি করে হয়েছে। উনি 7 তাড়াতাড়ি আরজি করে চলে আসতে গেলেন কেন? কি এমন দরকার ছিল অন্যান্য সব কাজ ফেলে আরজি করে চলে আসে? এদিকে জেলের মধ্যে সন্দীপ রায় নর্মাল কয়েদিদের মধ্যে রয়েছে, ওনার রুমটা অ্যাটাচড বাথরুম আছে, উনি আছেন, মাটিতে ঘুমানো হচ্ছে, ওনার প্রচন্ড মশা কামড়ায়, উনি তার জন্য অডোমেস চাইছেন, কখনো ভালো খাবার চাইছেন। ওনাকে স্পেশাল সিকিউরিটিতে রাখা হয়েছে, কারণ ওনারও প্রাণ সংশয় হতে পারে, কারণ যেহেতু দড়িটা অনেক দূর পর্যন্ত টানা, সঞ্জয় রায় এবং সন্দীপ ঘোষ দুজনকেই কিন্তু স্পেশাল সিকিউরিটি দেওয়া হয়েছে। না, স্পেশাল রুমে রাখা হয়নি, অন্য জেলেদের সাথেই রাখা হয়েছে, কয়েদিদের সাথে। রুম একটা আলাদা, কিন্তু যা অন্য কয়েদি রাখা তাই খাচ্ছে। হ্যাঁ, যা যেখানে ওরা মাটিতে ঘুমায় উনিও মাটিতে ঘুমাচ্ছে, যেই রকম রুমে অন্য কয়েদিরা থাকে সেই রকম রুমেই আছে। কিন্তু তা সত্ত্বেও জেলার নিজে মনিটরিং করছে, কারণ ওদেরকে বাঁচিয়ে রাখাটা অনেক বড় একটা এখন গেম, কারণ যে কোনো সময় যে কোনো কিছু হতে পারে। ভুলে যাবেন না, সন্দীপ ঘোষ মুখ খুলে ফেললে বা সঞ্জয় রায় পুরো মুখ খুলে ফেললে অনেক কিছু বেরিয়ে আসতে পারে। সঞ্জয় রায়কে বোধহয় এখন নার্কোটিক্স টেস্টটা করা হবে, সেটার কথা আমি অনেক আগেই বলেছিলাম। ওই টেস্টে অনেক সময় মানুষ অনেক কথা এই সাবকনশিয়াস লেভেলে অনেক কিছু বলে দেয়, তাই সঞ্জয় রায়কে এখন বলা হচ্ছে, কারণ পলিগ্রাফ টেস্ট করা হয়েছিল, সঞ্জয় রায়ের মোবাইল ফরেন্সিক ডিপার্টমেন্ট নিয়েছিল, আমি আগেও বলেছি এইমসকে দেওয়া হয়েছিল সঞ্জয় রায়ের মোবাইল, আবার ফরেন্সিক মানে সিএফএসএলকে দেওয়া হয়েছিল। সন্দীপ ঘোষের ল্যাপটপ, সন্দীপ ঘোষের মোবাইল, তিলোত্তমার মোবাইল, ল্যাপটপ সবই আবার সিবিআই দিয়েছিল। প্রথম তো পুলিশ দিয়েছিল, আবার দিয়েছিল সিবিআইও দিয়েছিল। সেখান থেকে তেমন কিছু পাওয়া যায় নাই, কিছু নোংরা ভিডিও পাওয়া গেছে সন্দীপ ঘোষের কাছ থেকে, কালকে আমি বলে দিলাম। আর কিছু ভিডিও পাওয়া গেছে সঞ্জয় রায়ের কাছে, সঞ্জয় কাছে পাওয়া যাবে, এটা জানা কথাই। কিন্তু সেখানে দাঁড়িয়ে যেটা আজকে পাওয়া গেছে সেটা হচ্ছে সন্দীপের শালীর বাড়ির থেকে প্রশ্নপত্রটা শুধুমাত্র আরজি করে নয়, সেই প্রশ্নপত্রটা অন্যান্য মেডিকেল কলেজেরও। সেটা কেন অন্যান্য কলেজের প্রশ্নপত্র কোথায় পাওয়া গেছে? সন্দীপের বাড়িতে নয়, সেফ হিসাবে রাখা হয়েছে সন্দীপের শালীর বাড়িতে। কালকে সকাল থেকে সন্দীপের নিজের বাড়ি, মানে বাপের বাড়ি, সন্দীপের শ্বশুর বাড়ি, সন্দীপের শালীর বাড়ি, সন্দীপের অত টেন্ডাররা আছে সবার বাড়িতে ইডি নক 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 করছিল। লাস্টলি আজকে সেই সন্দীপের শালীর বাড়িতে গিয়ে পাওয়া গেল প্রশ্নপত্র, এবং সেই প্রশ্নপত্রটা শুধুমাত্র আরজি করে না, আদার্স কলেজেরও আছে। আগেই বলেছিলাম যে এই প্রশ্নপত্র, এই পরীক্ষা নিয়ে খেলা, ইন্টারনালদেরকে নিয়ে খেলা, ট্রান্সফার নিয়ে খেলা, সব ধরনের খেলাই স্বাস্থ্য দপ্তরে হতো। কালকে মুখ্যমন্ত্রী বললো তাহলে আমার চেয়ারটা বা আমার পদত্যাগটাই ওদের একমাত্র কাম্য। মুখ্যমন্ত্রীর পদত্যাগ কাম্য এখানে হতে পারে না। স্বাস্থ্য সংক্রান্ত নিয়ে যেহেতু ঘটনা, স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগটা হতে পারে। স্বাস্থ্যমন্ত্রীটা কে? স্বাস্থ্যমন্ত্রী নিজেই জানে, তাই না? পুলিশ তছরূপ করেছে, পুলিশ ঘোটালা করেছে, তাহলে পুলিশ মন্ত্রী তার পদত্যাগ হতে পারে। যখন কোনো শিক্ষা ব্যবস্থায় কোনো গরমিল পাওয়া যায় তখন সবাই বলে শিক্ষামন্ত্রী পদত্যাগ, তাই না? সেখানে দাঁড়িয়ে এখানে স্বাস্থ্য সংক্রান্ত গরমিল, এখানে পুলিশ সংক্রান্ত গরমিল, তাহলে স্বাস্থ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রীর পদত্যাগ হতে পারে, মুখ্যমন্ত্রীটা হতে পারে না। তবে হ্যাঁ, এখন মুখ্যমন্ত্রী যদি দুটো অফিসে হেল করে তাহলে অন্য কথা হতেই পারে। এদিকে সন্দীপ ঘোষ বলছে আমি আর পারছি না ভালো খাওয়ার জন্য, প্রচণ্ড মশা, কিন্তু সেখানে তো এগুলি পাবে না, সেই জিনিসগুলি ওখানে দেওয়া হবে না, কারণ কয়েদিদের ওসব ফেসিলিটি দেওয়া হয় না। সন্দীপ ঘোষ, সে সবচেয়ে বড় কথা, সন্দীপ ঘোষের সেদিন রাতে 8 তারিখ রাতে মোবাইল ট্র্যাক করার পরে 1 মাস লেগে গেছে। সন্দীপ ঘোষ সেই রাতে বেলেঘাটাতে ছিলেনই না। সন্দীপ ঘোষ সেই রাতে বেলাঘাটাতে নিজের বাসাতে ছিলেন না, উনি ছিলেন বারাসতে। কেন? ওইখানে ওনার আছে একটা পলিক্লিনিক, সেখানে উনি রুগী দেখেন। কি এমন কাজ ছিল 8 তারিখ
ওই রাত্রিবেলায় ওনাকে ওইখানে ঘোরাঘুরি করতে হচ্ছিল। সেই রাত্রে ট্র্যাক করার পর সন্দীপ ঘোষকে নমিতা পলিক্লিনিক বলে ওনার যে পলিক্লিনিক আছে সেই পলিক্লিনিক এবং সেই পলিক্লিনিকের আশেপাশে পাওয়া গেছে। সন্দীপ ঘোষের মোবাইল ট্র্যাক করতে গিয়ে 1 মাস সিবিআই লেগে গেছে। তো ওই দিন ওই রাতে অত রাত্রে ওইখানে ছিলেন। পরে শেষ রাতের দিকে বা ভোরের দিকে উনি হয়তো এই বেলাঘাটা বাড়িতে এসেছেন, কিন্তু সেদিন সন্ধ্যের পর থেকেই গভীর রাত পর্যন্ত উনি ছিলেন সেইখানে। তো এটাও একটা অনেক বড় প্রশ্নবোধক, কি এমন কাজ ছিল যে উনি এতখানি বাইরে ছিলেন। প্রত্যেকটা পদে পদে প্রচুর প্রশ্ন। প্রসূন চট্টোপাধ্যায়, আফগান আলী আর বিপ্লব সিং, যাদেরকে ধরা হয়েছে 4 জনকে এর আগে, হ্যাঁ, তো এরা এখন কেমন আছে, ওরা কোথায় আছে? এই 6 জনকেই কিন্তু অনেক দূরে রাখা হয়েছে। সঞ্জয় রায় সন্দীপ ঘোষ থেকে অনেক দূরে আছে, দুজনের দেখা হওয়া হ্যালো হাই করার চান্স নেই। বাকি 4 জনও কিন্তু অনেকটা দূরে রাখা হয়েছে, যেন ওরা একে অপরের সাথে কোনো অবস্থাতেই অ্যাটলিস্ট চোখের দেখা দেখে হয়তো না করতে পারে, কারণ চোখের দেখা হলেও তো অনেকটা ইন্সপিরেশন পেয়ে যাবে। এদিকে কথা আসছে যে ইয়াং ডাক্তাররা, জুনিয়র ডাক্তাররা কালকে যে বৈঠকে গেছিল এবং সেই বৈঠক যে ওরা মমতা ব্যানার্জি অস্বীকার করে দিলেন, অস্বীকার উনি করেননি, উনি লাইভ স্ট্রিম করতে অ্যালাউ করেননি, এবং এটা উনি একটা প্রুফ রেখেছেন কোর্টের কাছে যে আমি চেষ্টা করেছিলাম কিন্তু ওরাই বসতে রাজি হয়নি। সেখানে কিন্তু কোর্ট জিজ্ঞেস করবে whether you are willing to discuss or not। সেখানে দাঁড়িয়ে সন্দীপ ঘোষের জন্য ওরা কি কি তথ্য পেশ করে, এটা বড় কথা। কি কারণ জুনিয়র ডাক্তাররা এখনো তাদের দাবিটা তিলোত্তমা বিচার, তিলোত্তমার যে ব্যাপারটা হয়েছে সেই ব্যাপারটা থেকে চলে গেছে ওই 5 দফা দাবি, যেটা কিনা ওই 5 জন লোকের মানে কারাপ্টেড পিপুলদের পদত্যাগ, তারপরে এরকম নানা কাজে চলে গেছে, যেরকম যে বৈঠক হবে মুখ্যমন্ত্রীর সাথে করতে, মুখ্যমন্ত্রী বসতে লাগবে, এরকম নানা রকম ছিল। আজকে জুনিয়র ডাক্তাররা প্রেসিডেন্টকে মেইল করা হয়েছে, সেই মেইলে এই ব্যাপারটাতে হস্তক্ষেপ করার জন্য করা হয়েছে। যদিও কি কোনো পলিটিক্যাল পার্টিকে এই ডাক্তাররা অ্যালাউ করছে না। কালকে কিন্তু মুখ্যমন্ত্রী একটু পলিটিক্যাল পার্টির দিকে একটু খোঁচা মেরেছে যে বাইরের থেকে ফোন আসছিল, ডাক্তাররা হয়তো রাজি হয়ে যেত, কিন্তু বাইরের থেকে ফোন আসার জন্য রাজি হতে পারছে না। এখানে বাইরের বলতে কিন্তু বাইরের পলিটিক্যাল মেম্বারদের কথা বলা হয়েছে। আসলে চোরের মনে সবসময় পুলিশ থাকে। উনি কালকে এতটা নম্র হয়েছেন ভাবা যায় না। ওনার মতো একজন এইরকম মেরুদণ্ড সোজা মানুষ, ক্ষমা চাইছি, ভালো মিষ্টি, একদম রসগোল্লায় ডুবিয়ে মিষ্টি কথাবার্তা। উনি কালকে আসমা নিয়ে বললেন যে আসমা হলে আন্দোলনকারী আন্দোলন করতে পারবে না, আন্দোলন বন্ধ হয়ে যাবে। তাহলে উনি যখন সিঙ্গুরে আন্দোলন করেছিলেন তখন তো এখানে কেউ আসমা দেয়নি। যেই মানুষটা এত আন্দোলন করে মিটিং মিছিল বন্ধ ডেকে আজকে এই জায়গায় এসে পৌঁছেছেন, সেই মানুষটা আজকে মিটিং মিছিল বন্ধ সবকিছুর এগেনস্টে। নিজের গায়ে ফোসকা লাগলেই বোধ হয় সবকিছুর এগেনস্টে যাওয়া যায়, তাই না? নিজের গায়ে ফোসকা লাগলে নিজেতে তার বিচার উনি চান। তার আগে উনি ওনার পুলিশকে দিয়েই সমস্ত কিছু নষ্ট করে দিয়েছেন। টাইলস থেকে শুরু করে বেসিন সবকিছু ভাঙ্গা হয়ে গেছে, অথচ ওনার হস্তক্ষেপ ছাড়া বা ওনার মত ছাড়া সব কাজ কি ডাইরেক্টর করে ফেলেছে? ওনাকে না জিজ্ঞেস করে? আর যদি করে থাকে তাহলে উনি কেন সেই ডাইরেক্টরদেরকে বলছে না যে বন্ধ করো? কেন বলছে না বন্ধ করো? কেন উনি বিনীত গোয়েলের পদত্যাগ দেওয়া সত্ত্বেও নিল না? কেন উনি সন্দীপ ঘোষ পদত্যাগ করেছিল? এত নিকৃষ্ট একটা লোক জানার পরও উনি এত ভালো আরেকটা মেডিকেল কলেজে ওনার পোস্টিং দিয়ে দিল কেন উনি প্রত্যেকটা জায়গাতে এইভাবে নিজের দাপট চালিয়ে যাচ্ছে? উত্তরগুলি আছে কি? তবে হ্যাঁ, কোথাও না কোথাও আমার এখন মনে হচ্ছে আমরা হয়তো তিলোত্তমার বিচারটা পারবো না, হয়তো অ্যান্টি কারাপশনে অনেক কিছু পেয়ে যাব। সঞ্জয় রায়কে তো একদম ঝুলিয়েই দেবে, ওটা তো বাঁচাতে কেউ পারবে না, ওকে ঝুলতেই হবে, সমস্ত এভিডেন্স ওর এগেনস্টই করা হয়েছে। আর সন্দীপ ঘোষ হয়তো 5 থেকে 6 মাস পরে হয়তো বেল পেয়ে চলে আসবে, এসে আবার সেই ওর গভর্নমেন্ট চাকরি না করলে কি হবে, ওর যে আছে পলিক্লিনিকগুলি চালাবে, বাড়িতে পেশেন্ট দেখবে। হ্যাঁ, ওকে হয়তো আটকানো যাবে না, ওর হয়তো লম্বা জেল হবে না। যদিও প্রশ্নপত্র পাওয়ার পর কি হয় দেখা যাক, টেন্ডার কারাপশন পাওয়া গেছে, দেখা যাক কি হওয়া যায়, মর্গের সেই কাগজগুলি পাওয়া যায় কিনা সেটাও একটা খোঁজার ব্যাপার। কারণ তল্লাশি চলছে সব জায়গায়, যেখানে মর্গের থেকে ডাক্তার পেশেন্টটাকে বিক্রি করে দেওয়া মানে মৃতদেহকে, ওটা নিয়েও চলছে চিরুনি তল্লাশি। দেখা যাক কোথা থেকে পাওয়া যায়, কোন বাড়ি থেকে পাওয়া যায়। শালির বাড়ির থেকে প্রশ্নপত্র পাওয়ার কথাটা কিন্তু ওরা ভাবতেও পারেনি। কিভাবে উনি
বুদ্ধি করে শালির বাড়িটাকে ইউজ করলেন। সত্যি এমনিতেই ব্রিলিয়েন্ট উনি হয়ে যাননি। এবার আসছি মুখ্যমন্ত্রী যে বলছে যে পরিষেবা নষ্ট হচ্ছে, পরিষেবা নষ্ট হচ্ছে। কিছুদিন আগে দেখেছি আমরা একটা কন্যানগরে একটা ছেলে যে কিনা যার মা কিনা কমপ্লেন করেছে তার ছেলে মৃত্যুর কারণ হচ্ছে সে পরিষেবা পায়নি, অথচ ওখানকার ডাক্তাররাও দেখিয়ে দিয়েছে কাগজপত্র যে ওরা পরিষেবা দিয়েছিল, এক্সরে করতে পাঠানো হয়েছিল, ব্যান্ডেজ করতে পাঠানো হয়েছিল। ছেলেটার মা বলছে 2 ঘন্টা দাঁড়ানোর পর, 2 ঘন্টা তো ওনার ছেলে অনেকটা ব্লিডিং হয়েছে, দাঁড়ানোর পর নাকি ছেলেটা কিছু একটা সেবা পেয়েছে, ততক্ষণে ছেলেটা এক্সপায়ার হয়ে গেছে। সেখানে দাঁড়িয়ে যেই হসপিটালে প্রথম গেছিল শ্রীরামপুর হসপিটাল, সেই হসপিটালটা সুপার স্পেশালিটি হসপিটাল হওয়া সত্ত্বেও ওইখানে ম্যাক্সিমাম ডাক্তার নেই, ওখানে ম্যাক্সিমাম ইউনিট নেই, মানে কেয়ার ইউনিট নেই। তাহলে এত যে সুপার স্পেশালিটি হসপিটাল বা এত যে 5 লাখ টাকা করে স্বাস্থ্য সাথী কার্ড দেওয়া, হসপিটালগুলিকে মডার্ন না করে, হসপিটালগুলিতে ফ্যাসিলিটি না দিয়ে কার জন্য তাহলে? এবং সেইখানে ডাক্তার এই ছেলেটাকে কলকাতা মেডিকেল কলেজে রেফার করেছিল। তার মা কলকাতা মেডিকেল কলেজে না গিয়ে এবং কোনো কাউন্সিলর দ্বারা অ্যাম্বুলেন্স এনে আর্জি করে গেছে, অথচ সেই কাউন্সিলের কাছ থেকে অ্যাম্বুলেন্স না এনে হসপিটালের কোনো অ্যাম্বুলেন্সের জন্য উনি কেন আবেদন করলেন না, কেন চাইলেন না, সেটাও বোঝা গেল না। যদিও ওনার মা, হ্যাঁ মা তো মাই হয়, ছেলে হারিয়ে বলছে যে আজকে শুধুমাত্র ডাক্তারদের জন্য আজকে আমার ছেলেরই অবস্থা হলো। সেখানে ডাক্তারদের কাছে প্রুফ আছে যে হ্যাঁ ওরা পরিষেবা দিয়েছিল। তার থেকেও বড় কথা হচ্ছে কেন শ্রীরামপুরের হসপিটালের মধ্যে সমস্ত রকম সুবিধা নেই? এত দূর একটা ছেলের পা দিয়ে পুরো ব্লিডিং, 2টো পা দিয়ে ব্লিডিং হচ্ছে, এত দূর শ্রীরামপুর থেকে সে কলকাতা মেডিকেল কলেজে হোক আর আরজি করে হোক, কেন আনা হবে? কেন আনার দরকার পড়বে? যেই মহিলা, মানে যেই মন্ত্রী কন্যাশ্রী লক্ষ্মীর ভান্ডারের কাছে দিতে পারছে, আসল পরিকাঠামো স্বাস্থ্য সাথী শুধু কার্ডে হয় না, আসল পরিকাঠামো হবে সরকারে দুয়ার না বলে সরকারে মানে দুয়ারে হসপিটাল, মানে রিয়েল হসপিটাল, নট একজন ডাক্তার দিয়ে একটা প্রাইমারি সেন্টারের মতো বসিয়ে দেওয়া। এমন হসপিটাল যেখানে হার্ট থেকে শুরু করে, নার্ভ থেকে শুরু করে, কিডনি থেকে শুরু করে সব ট্রিটমেন্ট হবে এবং সবগুলি ডিপার্টমেন্ট ফুললি ওকে থাকবে, ফুললি ওকে থাকবে। ভাবা যায়? তাহলে কেন এই পরিষেবা? তাহলে আজকে পরিষেবার পাওয়ার প্রশ্নই আসতো না, পরিকাঠামো ঠিক থাকতো। হাসপাতালে পরিকাঠামো ঠিক নেই বলেই কন্যানগরের ছেলেটা আজকে মারা গেল। এটার উপর দায়ভার পড়েছে যে ওর নাকি পরিষেবাটা পাই নাই। পরিষেবার তো যদি ওখানে থাকতো কন্যানগরে, তাহলে তো পরিষেবার দরকার ছিল না। এই প্রশ্নগুলির উত্তর মুখ্যমন্ত্রী রেডি রাখিছেন তো? উনি উত্তর দিতে পারবেন তো? এছাড়াও আরেকটা ছেলে দেখেছি আমি, যার মা তাকে কিডনি ডোনেট করেছিল, সে ছেলেটাও কিডনি পেশেন্ট ছিল এবং তারও এরকমভাবে সেও এক্সপায়ার হয়ে গেছে, তার নাকি পায়ে জল উঠে গেছিল। তো তাকেও ওই সময় অন্য হসপিটালে নিয়ে গেছে, সেখানে জুনিয়র ডাক্তার ছিল না। কিডনির মতো একটা পেশেন্টকে কি জুনিয়র ডাক্তারে দেখবে না সিনিয়র কিডনি স্পেশালিস্টটা দেখবে? এটা তো বুঝতে লাগবে না। কিডনির মতো একটা এত সিরিয়াস পেশেন্টকে জুনিয়র ট্রেনি ডাক্তাররা বা ইন্টার্নার দেখবে না কিডনি স্পেশালিস্ট যে ওরা দেখবে? তাই যদি এই কেসগুলি তুলে ধরা হয়, প্রত্যেকটা কেসের পেছনে কিন্তু উত্তর থাকবে। আমরা হয়তো উত্তর খুঁজবো, ওরা হয়তো প্রশ্ন করবে, ওরা হয়তো প্রশ্ন করবে, আমরা হয়তো উত্তর খুঁজবো, কিন্তু আসল উত্তর উই ডিমান্ড জাস্টিস। তিলোত্তমা কি বিচার পাবে? শুধু অ্যান্টি কারাপশনেই আমরা নিজেদেরকে হারিয়ে ফেলবো। এই প্রশ্নটা আমি ডে 1 থেকে করছিলাম, কারণ দেখেছি সুশান্ত সিং রাজপুতের ব্যাপার, দেখেছি নির্ভয়ার মার 12 বছর লড়তে হয়েছে, দেখেছি এরকম অনেক কেস উইটনেস থাকা সত্ত্বেও চলতে থাকে। সেইখানে দাঁড়িয়ে কেন এখন শুধু কারাপশনটাকেই দেখা হচ্ছে, কারাপশনের অ্যাঙ্গেল দিয়েই দেখানো হচ্ছে? তিলোত্তমার এক্সপায়ারের পেছনে কারণটা কি? তিলোত্তমাকে শেষ করার পেছনে কারণটা কি? কে কিসের জন্য শেষ হয়েছে, কার জন্য শেষ হয়েছে, কে করেছে, কে করিয়েছে এবং কতজন মিলে করেছে? এই প্রশ্নগুলি সবসময় মাথার মধ্যে খেলে, এই প্রশ্নগুলির উত্তর চাই। বাই।